আচ্ছা, তো এখন এখন যদি নেগেটিভ কোণের ক্ষেত্রে যদি দেখি, তাহলে নেগেটিভ কোণ এর জন্য আমাদের বইতে যেগুলো আছে, বইতে দেয়া প্রথমে -520 ডিগ্রি। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে মাইনাস সাইনটা এইখানে একবারে বাইরে নিয়ে, মানে তো ধর যে এটা মাইনাসটা বাইরেই আছে, -520। তাহলে এইখানে দেখ, এখন আমাদের কাজ হচ্ছে মাইনাসটাকে বাইরে রেখে 520কে আগের মতো করেই আমাদের, তাহলে 520কে আমরা যদি এখন আগের মতো করেই যদি ভাঙাই, তাহলে আমাদের এইখানে হচ্ছে কত, 520-এর সবচেয়ে কাছাকাছি হচ্ছে 590, তার মানে 450। 6 তো নেওয়া যাবে না, 6 নিলে 540 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 450 আর লাগে 70। হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে যাবে -5 × 90 -70। তো আমাদের এটা এইরকম ভাবে লিখতে হবে। এরকম ভাবে লেখার ফলে কি হবে দেখ, এখন দেখ, এখন হচ্ছে আমাদের কোনটা কিন্তু নেগেটিভ, -590। সো নেগেটিভ হলে আমাদের কাজ কি, নেগেটিভ হইলে কাজ হচ্ছে আমাদের আগে কোনটা যখন পজিটিভ ছিল তখন আমরা নিছিলাম হচ্ছে এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন যেহেতু কোণ আমাদের নেগেটিভ, সো আমাদের এখন নিতে হবে ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিক থেকে এখন নিতে হবে। সো এখন আমাদের এই দিক থেকে নিব, এখন আমরা এই দিক থেকে নিব 5টা 90। তাহলে এই দিক থেকে এই যে 1 2 3 4 5, 5 এসে এইখানে শেষ হইলো, আবার 70। সো আমরা এই যেহেতু নেগেটিভই, সেহেতু আমাদের এই দিকেই যাবে, মানে ঘড়ির কাঁটার দিকেই যাবে। তাহলে 70 ধর আমাদের এইখানে আসলো আমাদের এই যে বাকি 70 ডিগ্রি। তাহলে দেখ, এই পর্যন্ত 590 শেষ, আর এইখানে আমাদের বাকি 70 ডিগ্রি তো আমাদের এই চতুর্ভাগটার মধ্যেই তো শেষ হবে। তো ধরলাম এটা আমাদের বাকি 70। তো আমাদের -520 ডিগ্রি কোণটা এখানে শেষ হইলো, এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। বইতে অ্যান্সার আছে না? হ্যাঁ, তৃতীয় চতুর্ভাগ। এরপরে আমাদের বলছে যে -750। তো সেম ভাবে মাইনাসটাকে বাইরে রেখে 750-কে ভাঙা। 750-কে তুই যদি ভাঙাস তাহলে 8 লং 72, তার মানে 8 × 90 দিলে 8 লং 72 মানে 720, আর লাগে কত, 30। তাহলে এটাকে যদি এইভাবে লিখিস তাহলে 8 × 90 আর আছে -30। তো এরপরে চতুর্ভাগ আঁক। এখন আমাদের যেহেতু মাইনাস, সেহেতু আমাদের আসতে হবে এই দিকে। তাহলে এইদিকে 190, 2 3 4 5 6 7 8। সো আমাদের 890, মানে আমাদের উল্টো দিকে -890 এইখানে শেষ হলো, আর আছে -30। তো আমাদের -30ও যেহেতু যেহেতু মাইনাস, সেহেতু এইটাও আসবে আমাদের ঘড়ির কাঁটার দিকে। সো ধরলাম যে এইখানে এসে আমাদের এইটুক কোণ হচ্ছে -30 ডিগ্রি। তো এইটা আছে আমাদের কোন চতুর্ভাগে, এইটা আছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। তো এই যে বই অ্যান্সার আছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তারপরে এই যে আমাদের বলছে -100, এটা তো ওই ভাঙানো লাগবে না। এইদিকে -90 আর লাগে -10, তার মানে এইটুক আর কি। তার মানে এইটা হচ্ছে আমাদের এইটুক কোণ হচ্ছে আমাদের -100। তো এইটা আমাদের তৃতীয় চতুর্ভাগ। তারপরে তারপরে বলছে কত, -365। আরে লেখে না। এরপরে বলছে -365, তার মানে 4 লং 36, 360, আর লাগে 5। তার মানে -4 × 90 আর হচ্ছে তোর -5। এরপরে চতুর্ভাগ আঁক। তার মানে আমাদের এখন যেহেতু মাইনাস, উল্টা দিক থেকে 90 লওয়া লাগবে, 190, 290, 390, 490, আর মাত্র 5 ডিগ্রি ধরলাম, এইটুকু হচ্ছে আর মাত্র 5 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে। এরপরে আছে -720। তো -720 কিন্তু আমাদের ডিরেক্ট কিন্তু 8 × 90 হয়ে যায়। তো 8 × 90, যেহেতু মাইনাস, আমরা এই দিক থেকে শুরু করবো, 1 2 3 4 5 6 7 8। সো এটা আমাদের এক্স অক্ষের উপর আর কি। সো এটা হবে আমাদের এক্স অক্ষের উপর, এটা কোনো চতুর্ভাগের
উপর না, এটা এক্স অক্ষের উপর। এরপরে এখানে +1320 দিছে, বাট এখানে যদি -1320 যদি ধরি, ধর যে -1320, তাহলে -1320, এখন তুই মাইনাসটাকে বাইরে রেখে আগের মতো করে হিসাব কর, 1320 / 90, তাহলে আসে 14 পয়েন্ট সামথিং। তার মানে এইখানে আছে আমাদের 14 × 90 প্লাস আমাদের আর সামথিং লাগবে, তার মানে 14 × 90 দিয়ে দেখ, আসবে 1260। তাহলে 1260 আর ওইদিকে 1320, তাহলে আর লাগে কত, 60। তাহলে এইখানে হচ্ছে -14 × 90, এইদিকে আসে -60। তাহলে তোর এইখানে খেয়াল কর, তাহলে হচ্ছে যে আমাদের চতুর্ভাগ যদি আঁকি, তাহলে -14টা 90, তাহলে আমাদের যেহেতু মাইনাস, সেহেতু উল্টা দিক থেকে যাওয়া লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে -14 আমাদের এইখানে শেষ। আবার যেহেতু -60, সেটা আবার আমাদের ঘড়ির কাঁটার দিকেই যাওয়া লাগবে। তাহলে আমরা আসলাম এইখানে -60, তার মানে এই কোণটুকু আমাদের হচ্ছে -60, মানে এইখান থেকে শুরু করে এইটুক, এইটুক হচ্ছে -60। তাহলে এইটা আসলো আমাদের কোথায়, এইটা আসলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে আমাদের পজিটিভ কোণের জন্য চতুর্ভাগ এবং নেগেটিভ কোণের জন্য চতুর্ভাগ নির্ণয় করতে আশা করি আর কোনো সমস্যা নাই। এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে, এগুলা এই টাইপের ম্যাথ কি অনুশীলনীতে আছে? না, এই টাইপের ম্যাথ আমাদের অনুশীলনীতে নাই, তবে এগুলো এমসিকিউ তে আসতে পারে, যে আমাদের কোন কোনটা কোন চতুর্ভাগে আছে এইগুলো নির্ণয় করতে আশা করি আর কোনো প্রবলেম হবার কথা না, কারণ এইগুলো একদম ক্লিয়ার কাট সবকিছুই পড়ছি। কার্সর কই গাছ। তো এখন হচ্ছে আমাদের এখন কোণের পরিমাপ। তো কোণের পরিমাপ আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। সো আমাদের কোণের পরিমাপ হয় দুই ধরনের, একটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি, আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। সো বৃত্তীয় পদ্ধতি কি, ষাটমূলক পদ্ধতি কি? সো একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা ষাটমূলক পদ্ধতি। সো আমরা এইখানে আমাদের বইয়ে যেহেতু প্রথমে ষাটমূলক পদ্ধতি আছে, তো ষাটমূলক পদ্ধতিতে আমাদের এক সমকোণকে কোণ পরিমাপের একক হিসেবে ধরা হয়। তো এইখানে আমাদের কোণ পরিমাপের একক হচ্ছে যে কোণ, ধরো লেখাগুলো ভালো হচ্ছে না, এইখানে কোণ পরিমাপের একক হচ্ছে আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি, এটা তো আমরা জানি। তাহলে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং এই পদ্ধতিতে আমাদের এই যে যে কোণ পরিমাপের এককটা এক সমকোণ, একে 90 মানে 90টা ভাগে ভাগ করলে তো আমরা 1 ডিগ্রি করে পাবো আর কি। সো এইখানে আমাদের এক সমকোণকে 90 ভাগে ভাগ করলে আমাদের প্রতিটা ভাগকে 1 ডিগ্রি করে হিসাব করা হয়। তাহলে এইখানে, তাহলে এক সমকোণকে আমরা যদি 90 ভাগে ভাগ করি, তাহলে আমরা, তাহলে সেটাকে প্রতি ভাগকে 1 ডিগ্রি করে ধরি, তাহলে আমরা তাহলে 90টা ভাগ সমান কি হবে? এই 90টা ভাগ সমান 90 ডিগ্রি, মানে এইটা তো আমরা জানি আগে থেকেই, জাস্ট এইখানে লেখার জন্য আর কি। তাহলে এক সমকোণকে 90 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগ যেহেতু 1 ডিগ্রি করে, এবং আমরা যেহেতু 90টা ভাগ করছি, তাহলে তাহলে মোট হবে 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এটা তো আমাদের আগে থেকেই জানা আর কি। আচ্ছা, তো এইখানে আবার আমাদের 1 ডিগ্রিকে, 1 ডিগ্রিকে আমাদের 60 ভাগে ভাগ করার পরে, 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করার পরে আমাদের যেইটা পাওয়া যায়, এইখানে সেইটাকে বলা হয়েছে 1 মিনিট, বা 1 মিনিটকে আমরা এইভাবে প্রকাশ করি, ওয়ান, একটা, উপরে একটা ড্যাশ, এইটাকে 1 মিনিট হিসেবে প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 ডিগ্রি সমান হচ্ছে যে 60 মিনিট, কারণ 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ ভাগ করলে প্রতিটা ভাগকে 1 মিনিট বলা হয়। তাহলে 1 ডিগ্রি সমান তাহলে কয় মিনিট হবে, 60 মিনিট হবে। আবার এক, ধরো এইখানে লেখেন আপনি, আবার
মিনিটকে আবার 60 ভাগে ভাগ করার পরে প্রতিটা ভাগকে আবার বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আবার আমরা লিখতে পারি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা এটা লিখতে পারি কারণ 1 মিনিটের 60 ভাগ হচ্ছে 1 সেকেন্ড করে, তাহলে 1 মিনিট সমান তাহলে আমাদের টোটাল 60 সেকেন্ড হবে। তাহলে এখান থেকে দেখলাম যে 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। মিনিটকে প্রকাশ করা হয় একটা ড্যাশ দ্বারা, সেকেন্ডকে প্রকাশ করা হয় দুইটা ড্যাশ দ্বারা। এগুলা খুব এগুলা খুব ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে আজ। এরপরে আসে আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি কি? বৃত্তীয় পদ্ধতি হচ্ছে আমাদের এইখানে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। সো রেডিয়ান কি? আমাদের বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক যেহেতু রেডিয়ান, সেহেতু আমাদের রেডিয়ানটা কি সেটা তো আগে জানা লাগবে। তো রেডিয়ান হচ্ছে, তুই যদি যদি বৃত্ত আঁকিস, এখানে তো বৃত্ত হয় নাই ঠিক মতো, আছে সমস্যা নাই। এইখানে বৃত্ত তো নেওয়া যায়, বাট মাউস হচ্ছে যে এখন ওই সাথে নাই আর কি, আবৃতাদের বাসায়। এইখান থেকে আহ এইখান থেকে কি নেওয়া যায়? কই এইখানে? আচ্ছা, এইখানে সম্ভবত নাই। আচ্ছা, বাদ দে। সো তুই যদি একটা বৃত্ত আঁকিস, তাহলে এইটা বৃত্তের কেন্দ্র ও, এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও, এটা হচ্ছে আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমাদের পরিধির তো একটা দৈর্ঘ্য আছে, এই যে বৃত্তের পরিধি 2 পাই আর। সো বৃত্তের পরিধি কিভাবে 2 পাই আর, এইখানেও সেটা, এই যে প্রমাণটা আছে ওইটা আমরা দেখব। তাহলে এই যে আমাদের বৃত্তের ব্যাসার্ধ যতটুকু, অতটুক দৈর্ঘ্যেরই সমান। তুই যদি এইখানে যদি বৃত্তের পরিধির মধ্যে একটা যদি অংশ কেটে নিস, মানে এই অংশটুকু হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধেরই সমান দৈর্ঘ্যের। ধর এটা হচ্ছে বি, তাহলে এখানে আমাদের হবে এবি সমান হচ্ছে যে আর। এইটা অবশ্যই হইতে হবে, তার মানে বৃত্তের যতটুকু ব্যাসার্ধ অতটুক দৈর্ঘ্যেরই তুই যদি বৃত্তের পরিধি থেকে একটা চাপ কেটে নিস, মানে এই অংশটুকুকে আমরা বলি চাপ। আমাদের গণিতের ভাষায় বলা হয় এটা হচ্ছে চাপ, মানে এটা বৃত্তচাপ আর কি। সো তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মানে এই এই চাপটা আমাদের কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করছে না, এ ও বি, এ ও বি কোণ তো উৎপন্ন করছে। এই যে এ বি যে বৃত্তচাপটা, এইটা আমাদের বৃত্তের কেন্দ্রে কোন কোণটা উৎপন্ন করছে, এ ও বি কোণ উৎপন্ন করছে। তাহলে এই চাপটা কি? এখন এই চাপটার বৈশিষ্ট্য কি? এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের। তাহলে কোন বৃত্তের, এইটা তোর বইতে সংজ্ঞাটা আছে, ওইখান থেকে মুখস্থ করে নিবি। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করবে, তাহলে ওই কোণটাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। তার মানে এইখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে কোন কোণটা সৃষ্টি করছে, এ ও বি কোণ তো সৃষ্টি করছে। তাহলে এ ও বি এই কোণের পরিমাণই হচ্ছে আমাদের 1 রেডিয়ান কোণ। এই এই কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান কোণ। আর সংজ্ঞাটা আহ, তোদের এক্সামের সংজ্ঞা হয়তো আসবে না, তারপরে সংজ্ঞাটা জেনে রাখা ভালো। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমাদের কোণ পরিমাপের একক কি? কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তাহলে এইখানে আমাদের রেডিয়ান হলো কোণ পরিমাপের একক। তাহলে রেডিয়ান কোণ পরিমাপের একক। আর আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে 1 সমকোণ, 1 ডিগ্রি না কিন্তু, 1 সমকোণ হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক। আচ্ছা, এরপরে আমাদের আহ, বইতে কিছু প্রতিজ্ঞা দেয়া আছে আর কি, এগুলো জানা লাগবে। তো আমাদের যে 1 নম্বরে যেটা আছে,
ওইটার আমাদের বইয়ে যে প্রমাণটা আছে আর কি, ওইটা জানা লাগবে না। এই জিনিসটা কি, জাস্ট সেইটা জানলেই হবে, কারণ এর এর প্রমাণটা কোথাও আসবে না। সো প্রতিজ্ঞা একের যে যেটা বলছে, যে কোনো দুইটি বৃত্তের স্ব স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তাহলে যে কোনো দুইটা বৃত্তের স্ব স্ব পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে যে সমান, তাহলে তুই যদি এইখানে একটা বৃত্ত আঁকিস এবং ধর যে মাঝখানে আরো একটা ছোট বৃত্ত আঁকলাম, এইটা একটা একই একই কেন্দ্র থেকে, এবং ধর যে এইটা আরেক, হ্যাঁ এইটা একটা আর এইটা আরেকটা। তাহলে তো দেখ যে আমাদের ছোট যে বৃত্তটা আছে, এটা আমরা নাম যদি ও এ দেই, আর এইটার নাম আমরা যদি ও বি দেই, তাহলে এই আমাদের দুইটা বৃত্তেরই তো একটা পরিধি আছে, এবং এই এই দুইটা বৃত্তেরই আমাদের ব্যাস আছে। তো এই সংজ্ঞা অনুযায়ী আমাদের যেটা বলছে যে বৃত্তের মানে একটা বৃত্তের জন্য ওর ওর পরিধি এবং ব্যাসের অনুপাত আর একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় সমান হয়। তার মানে এইখানে আমরা লিখতে পারি যে এটার আমরা যদি ধর একটা একটা নাম দেই, আমাদের আহ যে ছোট বৃত্তটা, এইটার নাম দিলাম আমরা পি কিউ আর, এবং আমরা বড় বৃত্তটার নাম দিলাম এম এন এল। তাহলে আমরা এই যে আমরা যে লিখতে পারি যে এইখানে কি ছিল, স্ব স্ব বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের ছোট যেটা বৃত্ত আছে পি কিউ আর বৃত্তের আমাদের পরিধি এবং পি কিউ আর এর ব্যাস, এইটা কার সমান হবে, এইখানে যে আর একটা বৃত্ত আছে তার এই যে এই অনুপাতটা সমান হবে। তাহলে আমাদের এম এন এল এর পরিধি আর এম এন এল এর ব্যাস, তাহলে আমাদের যে কোনো দুইটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সমান। এবং এইখানে হচ্ছে যে আমাদের একটা জিনিস আছে, তো যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমাদের যে কোনো বৃত্তের ক্ষেত্রে পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটা কনস্ট্যান্ট হয়। এই যে যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা যেটা লিখলাম, তাহলে পরিধি এবং ব্যাসের অনুপাত একটা আমাদের ধ্রুব সংখ্যা। সো এটা কি, সো এইটা হচ্ছে এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে আমাদের পাই। তো এইটা তাহলে যে কোনো একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেটা হচ্ছে যে পাই। তাহলে পাই এর মান কত, পাই এর তো অসংখ্য মান আছে, 3.1415 এর পরে অসংখ্য মান আছে, তবে পাই এর মান আমরা চার ঘরের চার ঘর পর্যন্ত লিখবো, সেটা হচ্ছে 3.1416। এবং তোর বইতে একটা জিনিস লেখা আছে, যেহেতু পাই এর আসন্ন মান ব্যবহার করা হয় সেহেতু উত্তরও হবে আসন্ন, মানে পাই ব্যবহার করে যেগুলো ম্যাথ করবি সেগুলোতে 3.1416, আমরা যেহেতু চার ঘর পর্যন্ত আসন্ন মান ব্যবহার করছি, সো ওই উত্তরগুলো তো চার ঘর পর্যন্ত আসন্ন মান নেয়া লাগবে। এবং যেহেতু আমরা পুরোপুরি মানটা লিখি নাই, আসন্ন মান লিখছি, সেহেতু উত্তরের পাশে প্রায় লেখা আবশ্যক, কর্তব্য, তোর বইতে এটা লিখে দিছে, মানে তোর পাই ব্যবহার করে যেগুলো ম্যাথের অ্যান্সার আসবে
সেইগুলোকে দশমিকের পরে 4 ঘর লিখবি এবং উত্তরের পাশে প্রায় লিখতে হবে। এটা যেহেতু বইয়ে বলে দিয়েছে সেহেতু প্রায় অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখ, এরপরে আমাদের একটা অনুসিদ্ধান্ত বলছে আর কি, ধুর ওটা লেখে না। আচ্ছা, এরপরে দেখ, বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি হবে 2 পাই আর। সো আমরা এই যে এই জিনিসটা থেকে যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেটা হচ্ছে পাই। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোনো বৃত্তের পরিধি ডিভাইড বাই ব্যাসের অনুপাত হবে পাই। তাহলে আমাদের পরিধি সমান কি হয়? আমাদের পরিধি সমান হবে ব্যাস ইন্টু পাই। আমরা জানি যে ব্যাসার্ধ সমান আর হলে ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, মানে 2r। তার মানে ব্যাস হচ্ছে যে 2r ইন্টু পাই, তাহলে পরিধি হবে 2 পাই আর। তার মানে যে কোনো বৃত্তের আমাদের পরিধি হচ্ছে 2 পাই আর, এটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে যে কোনো বৃত্তের আমাদের পরিধি হচ্ছে 2 পাই আর, এটা তো আমাদের আগে থেকেই জানা, বাট এটা আমাদের এখানে সংজ্ঞা অনুযায়ী আমরা জানলাম। তো এরপরে আমাদের আছে প্রতিজ্ঞা 3। তো প্রতিজ্ঞা 3-এর মধ্যে কি বলছে? কোন বৃত্তের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা যদি একটা বৃত্ত যদি আঁকি, এগুলো তো সাইডের মধ্যে আঁকতেছে না কেন? আমরা যদি একটা বৃত্ত আঁকি, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং আমরা বৃত্তটার নাম দিলাম পি কিউ আর। এখানে যে বাংলা লেখাগুলো আছে তোর বইতে, ওগুলো পড়লেই বুঝতে পারবে। এখন দেখ, যে কোনো একটা বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। তাহলে এইখানে আমাদের এবি চাপ, এইখানে আমাদের এবি যে বৃত্তচাপটা, এইটা আমাদের বৃত্তের কেন্দ্রে কোন কোণটা সৃষ্টি করে? আমাদের বৃত্তের, আমাদের দেখ যে আমাদের একটা হয় আহ এইটা হয় আমাদের একটা কেন্দ্রস্থ কোণ, আর একটা হয় বৃত্তস্থ কোণ। সো এগুলা তো জানা উচিত আমাদের। বৃত্তস্থ কোণ কোনটা? যদি এইভাবে কোনো কোণ যদি সৃষ্টি হয় যে আহ এটা হচ্ছে যে এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে আর একটা পয়েন্ট আছে এ বি। তাহলে এ যদি এইখান থেকে, আবার এইখানে একটা পয়েন্ট আছে সি, ও যদি এইখান থেকে গিয়ে এইখানে যুক্ত হয়, তাহলে এইখানে যে কোণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের আমাদের বৃত্তস্থ কোণ। আর বৃত্তের কেন্দ্রে যে কোণ আমাদের সৃষ্টি হয়, আমাদের সেইটা কি? সেইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে এইখানে এবি যে চাপটা, এটা বৃত্তের কেন্দ্রে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা সৃষ্টি করবে? এ ও বি সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের এই যে প্রতিজ্ঞা অনুযায়ী যে কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ আমাদের যেটা আছে এ ও বি, এটা কার সমানুপাতিক হবে? ওই কোণটা যে চাপের কারণে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আমাদের এ বি চাপ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা 3। তাহলে এই যে আমাদের সমানুপাতিক সম্পর্ক, ফিজিক্সেও আমরা কিন্তু অনেকবার পড়ছি, এবং সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা মানে সূত্রটা লিখি এ- কিভাবে? তাহলে সূত্রটা হবে আমাদের এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি ডিভাইড বাই চাপ এ বি, এদের ভাগফল। কিন্তু এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে যদি একটা সমান চিহ্ন বা ধ্রুবক নিয়ে আসিস, তাহলে এটা হবে কে। তার মানে এইটা কিন্তু আমাদের কাজে লাগবে সামনে, যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানে ফিজিক্সের মতোই আর কি। তাহলে কেন্দ্রস্থ কোণ এবং ডিভাইড বাই চাপ এ বি, এইটা হবে আমাদের কি? এইটা হবে আমাদের সবসময় ধ্রুবক। সো এইটা আমাদের কাজে লাগবে, এবং এইটা আমাদের এখনই কাজে লাগবে। এবং এই প্রমাণটা সৃজনশীলে আসে, যে দেখাও যে রেডিয়ান একটি ধ্রুবক। এইটা আমাদের আসবে যে রেডিয়ান একটি ধ্রুবকোণ। এইটা প্রমাণ করো যে রেডিয়ান একটি ধ্রুবকোণ, এবং এই প্রমাণটা অবশ্যই শিখে রাখা লাগবে। তাহলে যদি আমাদের আসে রেডিয়ান একটি ধ্রুবকোণ, তাহলে আমরা
এইখানে আমাদের বইতে যেভাবে দেওয়া একটা বৃত্ত, প্রথমে 1 রেডিয়ান সমপরিমাণ একটা কোণ এঁকে নিবি। আমাদের বইতে বলছে কিভাবে, ও বি পি, এইখানে হচ্ছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধের সমান করে পিবি চাপ আমরা নিলাম। তাহলে আমাদের পি ও বি কোণটা কি হবে, আমাদের প্রথম যে প্রতিজ্ঞাটা ছিল, আমাদের না সরি, রেডিয়ান কোণের যে সংজ্ঞাটা ছিল যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেইটা হচ্ছে 1 রেডিয়ান কোণ। তাহলে পিবি চাপটার দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে আমরা এখান থেকে তো অবশ্যই লিখতে পারি যে পি ও বি যে কোণটা আছে এটা 1 রেডিয়ান কোণ। এবং এইখানে আর একটা লম্ব এঁকে নিচ্ছে, এটা হচ্ছে ও এ। এবং এইখানে যে তোর বিশেষ নির্বাচন আছে, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, সো এটার নাম দে এ বি সি। তাহলে এ বি সি বৃত্তে পি ও বি 1 রেডিয়ান কোণ। এই যে কেন পি ও বি 1 রেডিয়ান কোণ, কারণ আমরা ব্যাসার্ধের সমান চাপ নিছি এবং ওই চাপটা আমাদের বৃত্তের কেন্দ্রে কেন্দ্রস্থ কোণ পি ও বি সৃষ্টি করছে, যার কারণে পি ও বি হচ্ছে 1 রেডিয়ান কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি ও বি একটি ধ্রুব কোণ। এইটা তো সম্পাদ্য, তারপর তুই যেগুলো করছিস সম্পাদ্য, তারপরে হচ্ছে ওই যে আমাদের উপপাদ্য গুলা, এ- এইখানে তো আমাদের আছে। মানে এটা বিশেষ নির্বাচনে কিভাবে লেখা লাগে, তারপর অঙ্কন কি, ওবি রেখার উপর ওই একটা লম্ব আঁকছে। আচ্ছা, এরপরে এইগুলা তো হচ্ছে যে দেখলেই বুঝতে পারবি। তারপরে আমাদের এইখানে যে প্রমাণ আছে, দেখ আমাদের আমাদের প্রমাণে বলছে ও এ লম্বটা আমাদের ওবি কে এ বিন্দুতে, আমাদের বৃত্তের এই যে পরিধিতে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ও এ লম্ব আমাদের বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন একটা জিনিস দেখ, এইখানে চিত্র দেখে হয়তো বোঝা য- যাচ্ছে না আর কি। মানে আমাদের যদি একটা ভালোভাবে একটা যদি বৃত্ত হয়, তুই যদি এইখানে এইটা এবং এইখানে একটা যদি লম্ব আঁকিস, একটা জিনিস খেয়াল কর, তাহলে এইখানে আমাদের প্রতিটা ভাগ কিন্তু 1/4 করে। মানে এইখানে আমাদের এই মানে সবগুলা যদি সমান হয়, তাহলে আমাদের প্রতিটা অংশ কিন্তু 1/4 করে হয় না এই যে পুরো বৃত্তটার। তাহলে আমাদের এ ও বি এই অংশটুকু তো আমাদের টোটাল বৃত্তের 1/4ই তো হয়। তো এইটা এখানে এইখানে বোঝা যাচ্ছে না আর কি, মানে চিত্রের মধ্যে ভালোভাবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, তাহলে চাপ এ বি, এই জিনিসটা যদি 4/1 হয়, তাহলে চাপ এবি এই আমাদের টোটাল বৃত্তের যে পরিধি আছে তার 4/1। তার মানে চাপ এবি হচ্ছে যে আমাদের বৃত্তের পরিধির 1/4। এই যে আমাদের এখানে সেইটাই লিখছে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের পরিধির 1/4। সো এটা এটা তুই বাংলায় লিখবি 1/4। তার মানে তাহলে এটা কি হবে, 1/4, 1/4 ইন্টু বৃত্তের টোটাল পরিধি কত, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি আমরা জানি 2πr। তাহলে এটা হবে কত, πr/2। তাহলে চাপ এবি হচ্ছে আমাদের πr/2। এবং আরেকটা চাপ, এখানে আমাদের দুইটা চাপ কিন্তু আছে, একটা চাপ পিবি আর একটা চাপ এবি। সো চাপ এবি এর মান কত আমরা তো সেটা পেয়ে গেলাম না। আর আছে আমাদের চাপ পিবি। যেহেতু আমাদের এটা 1 রেডিয়ান কোণ, সেহেতু পিবি তো আমাদের ব্যাসার্ধের সমান হবে, এটা তো আমরা আগেই বলছি। তাহলে আমাদের এইটার আমাদের কারণ কি, কারণ এই যে এখানে লিখেই দিছে যে পি ও বি হচ্ছে 1 রেডিয়ান কোণ। 1 রেডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের যে আমাদের প্রতিজ্ঞা যে ছিল এই যে এইটা, যে কোনো একটা চাপ এবং সরি কোনো কোনো একটা চাপ দ্বারা সৃষ্ট আমাদের কেন্দ্রস্থ কোণ এবং ওই চাপের অনুপাত আমাদের ধ্রুব হবে। তাহলে একটা জিনিস খেয়াল কর, আমরা যদি ফিজিক্সের মতো করে সূত্র লিখি, চাপ পিবি এর জন্য আমরা যদি প্রথমে সূত্র লিখি, তাহলে এই সূত্রটা আমাদের কি দাঁড়াবে, তাহলে চাপ পিবি এর জন্য আমরা যদি সূত্র লিখি, তাহলে চাপ পিবি এর জন্য সৃষ্ট কেন্দ্রস্থ কোণ কোনটা, পি ও বি। তার মানে হবে
পি ও বি ডিভাইড বাই এই কোণটা কোন চাপের কারণে সৃষ্টি হয়েছে, পিবি চাপের কারণে। তার মানে আমরা এইখানে লিখবো চাপ পি বি। আবার এইখানে আমাদের আরো একটা চাপ আছে, এবি চাপ আছে। তাহলে এবি চাপের কারণে সৃষ্ট কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। এবং চাপ কোনটা আমাদের? চাপ এ বি। আচ্ছা, এটা তো আমরা লিখতে পারলাম। তাহলে আমরা এর পরের লাইনে কি লিখবো? এখন আমাদের প্রমাণ করা লাগবে যে পিওবি মানে আমরা যেটাকে রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ ধরছি, সেইটা হবে আমাদের একটা ধ্রুব কোণ। তাহলে এইখানে আমরা তাহলে পিওবি বাম দিকে রাখি। আচ্ছা, এ ও বি, এ ও বি সমান কি? এ ও বি সমান হচ্ছে আমাদের এক সমকোণ, এক সমকোণ মানে এ ও বি। এরপরে নিচে আছে চাপ এ বি। চাপ এ বি এর মান কত? পাই আর ডিভাইড বাই 2, এবং আর গুণ করলে চাপ পিবি আমাদের এইখানে চলে আসবে। তাহলে চাপ পিবি এর মান কত? আবার চাপ পিবি এর মান হচ্ছে আর। এই লাইনটা আশা করি বুঝতে পারছিস। তাহলে আমাদের পিওবি, দেখ এইখান থেকে আর এবং এইখান থেকে আর বাদ, তাহলে উপরে থাকতেছে আমাদের এক সমকোণ, এবং এই যে নিচের দুইটা ভাগ আকারে যাবে উপরে, আর 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 তো বাদ গেল, নিচে আমাদের থাকবে পাই। তাহলে পিওবি সমান আমাদের কি? 2/পাই ইন্টু সমকোণ। এবং আমরা জানি সমকোণ তো আমাদের 90 ডিগ্রি, সমকোণ তো 90 ডিগ্রি ধ্রুবক, পাইও ধ্রুবক, এবং টু তো অলরেডি অলরেডি ধ্রুবক। সো আমাদের এইখানে যেভাবে লিখছে আর কি, যে পাই এবং সমকোণ আমাদের যেহেতু ধ্রুবক, সেহেতু আমাদের পিওবি ও আমাদের ধ্রুবকোণ হবে। অতএব পিওবি একটি ধ্রুব কোণ। কেন পিওবি একটি ধ্রুব কোণ? কারণ হচ্ছে যে আমাদের সমকোণ ধ্রুবক, পাইও ধ্রুবক। আচ্ছা, তাহলে এইটা আমাদের লাগবে আর কি। এইটা তোর বইতে যেভাবে আছে সেইভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে। এবং এরপরে আমাদের আরেকটা আছে যে আহ এই যে কোণের বৃত্তীয় পরিমাপের সংজ্ঞা এক, এইটার প্রমাণটা লাগবে না আর কি। এইটা জাস্ট এমনিতেই জেনে রাখবি যে রেডিয়ান এককে কোন কোণের পরিমাপকে বৃত্তীয় পরিমাপ বলা হয়। আর ষাটমূলকে কি ছিল? ষাটমূলকে ছিল আমাদের ডিগ্রি এককে বা এক সমকোণে আমাদের, ওইটার আমাদের একক কি ছিল? এক সমকোণ। তার মানে আমাদের কোণের একক দুইটা, একটা হচ্ছে রেডিয়ান, একটা হচ্ছে ডিগ্রি। তো ষাটমূলক পদ্ধতি বললে ডিগ্রিতে নিয়ে যাবি, আর যদি বৃত্তীয় পদ্ধতি বলে তাহলে রেডিয়ানে নিয়ে যাবি। শেষ। তো ডিগ্রি থেকে রেডিয়ান অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে নেয় ওইটা আমরা একটু পরে শিখবো। এরপরে আছে আমাদের প্রতিজ্ঞা 5। সো আমাদের প্রতিজ্ঞা 5টাই ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি লাগবে। এইটা মনে হয় ক্লাস 8এও মনে হয় ছিল, যে আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো আমাদের যেটা যে প্রতিজ্ঞা 5, এইটার বাংলা লেখাটা বইতে আছে, ওইটা ওইটা দেখে নিবি। যে এস দৈর্ঘ্যের, যে চাপের দৈর্ঘ্য যদি এস হয় এবং ওই এস দৈর্ঘ্যের চাপ, আমরা তো এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের পিবি চাপটা, এই যে পিবি চাপটা আমাদের বৃত্তের কেন্দ্রে পি ও বি কোণ সৃষ্টি করছে। এখন যদি এমন হয় যে এই যে পিবি চাপের দৈর্ঘ্য ধর যে এস, এবং পি ও বি যে কোণটা ছিল সেটার আমার যদি মান হয় থিটা কোণ, এবং বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই চাপের দৈর্ঘ্য বা এস এর এস ইজ ইকুয়াল টু আর থিটা হবে। এটা আমাদের একটা প্রতিজ্ঞা, এবং এইটাই আমাদের ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি লাগে। বাট এইটার প্রমাণটা আসবে না। এখানে কি বলছে যে মানে যে কোনো একটা চাপ যদি আমাদের থিটা হয় বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর বিপি চাপ আঁকি, যেন এবিসি বৃত্তের পি বিন্দুকে তার অঙ্কন অনুসারে পি ও বি হচ্ছে এক এক রেডিয়ান। আমরা জানি বৃত্তস্থ। আচ্ছা, তো এইখানে
যেটা বলছে সেটা দেখ। এটা আমাদের কেন্দ্র, এটা আমাদের এইটা আঁকছে একটা থিটা কোণ, এবং এইখানে আঁকছে, তাহলে এটা কি ও এ। আচ্ছা এখানে যাই বলছে বাদ, আমরা এ বি সি দিয়েই বুঝি, একদম বইয়ের মতো করেই যে বোঝা লাগবে তা না। এইখানে দেখ এইটা হচ্ছে থিটা, এবং এইখানে ও এ তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ সি সমান হচ্ছে যে আর। একটা জিনিস খেয়াল কর, এ সি এইটা যদি আর হয়, তাহলে আমাদের এখানে এক রেডিয়ান কোনটা কোনটা হবে বলতো? তাহলে এইখানে হচ্ছে যে আমাদের বৃত্তের সমান, সরি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, চাপ আমাদের বৃত্তের কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করবে সেটা যেহেতু আমাদের রেডিয়ান কোণ, তাহলে এখানে আমাদের এক রেডিয়ান কোণটা হবে এ ও সি কোণটা। তাহলে আমাদের এ ও সি এই কোণটা হবে আমাদের এক রেডিয়ান কোণ। আর এইখানে এ ও বি কে তো থিটা কোণ বলেই দিছে। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এই যে এই সূত্রটা কই গেল, এই যে এই সূত্রটা আমরা যে অ্যাপ্লাই করলাম, এইটাই এখন আমরা এই বৃত্তের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি, এখানে আমাদের দুইটা চাপ আছে, একটা এবি চাপ আর একটা আছে এসি চাপ। এখানে বিসি চাপও আছে, তবে বিসি চাপের জন্য যে কোণটা, মানে এই কোণটা নিয়ে তো আমাদের কোনো হিসাব নাই, তো এইটা আমাদের লাগবে না। তো আমরা যদি এবি চাপের জন্য সূত্র লিখি, তাহলে এবি চাপের জন্য আমাদের আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা? এবি চাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। তাহলে চাপ এবি। এখন বিসি, তাহলে বি সরি এসি, এসি চাপের জন্য আমরা যদি লিখি চাপ এসি, তাহলে এসি চাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের এ ও সি। আচ্ছা, তাহলে আমাদের এই যে এইখানে চাপ যে এবি, এইটা আমাদের ধরছে যে এবি চাপের দৈর্ঘ্য আমাদের এস একক, আর এসি চাপের এই দৈর্ঘ্য তো আমাদের ব্যাসার্ধের সমান। আর এখন এ ও বি কোণ এইটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ান, এবং এ ও সি তো আমাদের এক রেডিয়ান, আমরা তো এটা আগে থেকে জানি। তাহলে এ ও বি মানে হচ্ছে থিটা, এবং রেডিয়ানকে কিন্তু এই যে থিটা বাংলা দিয়ে না লিখে উপরে সি দ্বারা কিন্তু লেখা হয়, স্মল সি দ্বারা কিন্তু লেখা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা রেডিয়ান। তাহলে দেখ আবার এ বি চাপ এ বি মানে ধরছে এস একক, এওসি এওসি আমাদের যেহেতু ব্যাসার্ধের সমান চাপ, সেহেতু এটা হবে এক রেডিয়ান। আর চাপ এসি, চাপ এসি মানে তো হচ্ছে আমাদের কি, মানে হচ্ছে আর। এসি মানে আর না, কারণ এই যে এসি তো আমাদের এক রেডিয়ান কোণ সৃষ্টি করছে, তাহলে তো এসি সমান আর হবে। তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু আর গুণন কর, তাহলে এখানে হবে আর ইন্টু থিটা। তাহলে একটা জিনিস খেয়াল কর, এই সূত্রটা লেখার সময় আমরা থিটাকে কিন্তু রেডিয়ান কোণ ধরছি। এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে থিটাকে আমরা কিন্তু রেডিয়ান কোণ ধরছি। তো আমরা যখন ম্যাথ করব তখন যদি আমাদের ডিগ্রিতেও দেওয়া থাকে, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই সূত্রটা লেখার জন্য আমাদের থিটা কিন্তু রেডিয়ানে লিখতে হবে, মাস্ট এইটা। সো ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে লিখবো এটা আমরা একটু পরে দেখবো এখন।